মেডিকেল কলেজের প্রাক্তনী ডক্টর দেবব্রত দাস, তাকে আমি ডেকে মঞ্চে তার বক্তব্য রাখবার জন্য, তার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ডক্টর দেবব্রত দাস একবারে মানে প্র্যাকটিক্যালি চেয়ার ধরে বসে আছে যাতে কেউ না বলে। আর আরো বলি, বিধায়ক অসীম বিশ্বাস, দেখা যাচ্ছে একটা ন্যাশনাল চ্যানেল বিধায়ক অসীম বিশ্বাস, আমি তাকে মঞ্চে আহ্বান জানাই। মন্ত্রী মানে বলতে রাজ্যসভার এমপি বলে, তিনি বলছেন যে না উনি তো ওরকমই বলেন, কিন্তু নমস্কার, দেবেন না, মানে উনারই দলেন আমি তারাই বলছে, তারাই জানে মুখ্যমন্ত্রী আজ থেকে প্রায় 50 বছর আগে নাটকই শুরু করে যে কলেজে এই ঘটনাটি ঘটেছে সেই আরজিকর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। জুনিয়র ডাক্তারদের বারবার ডাক্তার হচ্ছে কথা বলা উচিত হবে না। এমবিবিএস এবং এমএস ওরা চিঠি লিখেছে, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে একটি মেডিকেল কলেজ থেকে গত বছর তারপরে বলে আচ্ছা ঠিক আছে এসো। যখন এই ঘটনা শুনলাম তখন প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সেই নস্টালজিক মেডিকেল কলেজ, আমার সেই ভালোবাসার মেডিকেল কলেজ, সেখানে এই ঘটনা ঘটতে পারে। যে বিল্ডিং এই ঘটনাটা ঘটেছে তার ভিত আমার চোখের সামনে খোঁড়া হয়েছে, তার প্রতিটি ইট আমার চোখের সামনে খোঁড়া হয়েছে। ওই বিল্ডিং এ দীর্ঘদিন আমি ডিউটি করেছি, আমি ওর প্রতিটা গলি খুঁজি জানি। 3-4 জনের নাম দিয়েছে ওরা। যে ঘটনাটা ঘটেছে বলেছে যে আমাদের সন্তান তুল্য মেয়েটি 36 ঘন্টা অনকল ডিউটি করছিল। অনকল ডিউটি কাকে বলে যদি আপনারা না জানেন তাহলে ছোট্ট করে বলি, অনকল ডিউটি আমিও করে এসেছি। অনকল ডিউটি মানে ওই 36 ঘন্টা দিন নেই রাত নেই 24 ঘন্টা ওই ওয়ার্ডে কোনো রোগী সামান্যতম অসুবিধা হলে সিস্টার তাকে ডেকে আনবে। অর্থাৎ এই 36 ঘন্টা ওই মেয়েটি সির্ফ নিজের দুটো পায়ের উপরে দাঁড়িয়েছিল, এখন হয়তো বসার সময় পাইনি, ক্লান্ত হয়ে সে ঘুমিয়েছিল। ভাবা যায় না তার বাড়ির বাইরে আবিষ্কৃত হলো এই 6.5 ঘন্টা কোনো রোগীর প্রয়োজন হলো না, কিন্তু তার শিফট চেঞ্জ হয়। যে ডাক্তারবাবু তার দায়িত্ব নিয়ে এসেছেন তিনি খোঁজ করলেন না যে আমি যাকে রিলিভ করতে এসেছি তিনি কোথায়, এটা বিশ্বাস করতে হবে। একজন ওই হাসপাতালের প্রাক্তনী হিসেবে আমি বলতে পারি এই সম্ভাবনাটা শূন্য। তারপরে কি হলো, ওখানকার প্রিন্সিপাল দুদিনের মধ্যে ওই সমস্ত আশেপাশের ঘরগুলো ভেঙে ফেললেন এবং বাথরুমটাকে ভেঙে ফেললেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ধর্ষক বা খুনিরা হাত পা ধুয়েছে তাদের রক্তের দাগ, তাদের চিহ্ন পাওয়া যেতে পারে, সেগুলো সব তারপরে কি হলো, তার দুদিন পরে 14 তারিখ রাতে 7,000 দুষ্কৃতী হাসপাতালে হামলা করল। যারা আরজিকর মেডিকেল কলেজ দেখেছেন তারা জানেন যে 7,000 দুষ্কৃতী একসঙ্গে গাড়ি নিয়ে তো আসেনি, পায়ে হেঁটে একসঙ্গে কোন জায়গা থেকে আসতে পারে সেটা আমার বলার অপেক্ষা রাখে না। 200 মিটার দূরে যে বেলগাছিয়া বস্তি আছে সেখান থেকেই আসা সম্ভব, সেখান থেকেই এসেছে এবং সেখানে তারা থাকে, সেটাও আপনাদের আবার বোঝানোর প্রয়োজন। এই সমস্ত ঘটনা নাকি মুখ্যমন্ত্রী বলছেন যে অভিযুক্তকে আমরা 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফেলেছি। অভিযুক্তকে আপনি জনগণনার মধ্যে গ্রেফতার করেননি, একটা দলিল পাঠাতে আপনি ধরেছেন। তাহলে সব নষ্টের গোড়ায় সন্দীপ ঘোষকে আদালত যখন নির্দেশ দিল 1 ঘন্টার মধ্যে সরাতে হবে, আপনি 1 ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিলেন যেখানকার ছেলেরা ঢুকতে দিল। মানে পুরো রাজ্য সরকার দ্বারা গতকাল সামনে জুনিয়র ডাক্তারদের কাছে গিয়েছিলাম, সেখানে আমি কিছু বক্তব্য রেখেছিলাম। অদ্ভুত উন্মাদনা তাদের, অদ্ভুত মনের জোর, অসম্ভব শক্তিশালী তারা এবং প্রচন্ড বুদ্ধিমান। তারা জানে যে এই মহিলার কাছে যদি লাইভ স্ট্রিমিং করতে দেওয়া না হয় তিনি ঘর থেকে বেরিয়েই মিথ্যে কথা বলবে। এবং তারা জানে যে যদি ভিডিও রেকর্ডিং শুধু একতরফা হয় সেটা এডিটেড হবে। এই ভদ্রমহিলা তাদের নিজেদের ভিডিওগ্রাফারকে ঢুকতে দেননি, তিনি নাকি দিদি হিসেবে গেছেন, তা দিদি ভাইদের মোবাইল বাইরে জমা রেখে ঢুকতে বলছেন। আমি মাননীয়কে বলতে চাই যে আপনি যাদের ওপর ভরসা করে এই রাজত্ব চালাতে চাইছেন, আপনার ওই পোষ্য বিনীত গোয়েল আর রাজীব কুমার, যদি আপনি যাদের সঙ্গে লড়াইয়ে নেমেছেন জুনিয়র ডাক্তাররা, তারা যদি সিভিল সার্ভিসের পরীক্ষা দিত তাহলে আপনার ওই বিনীত গোয়েল আর রাজীব কুমার
কেস হওয়া তো দূরের কথা, ওরা সিভিক ভলান্টিয়ার। আপনার কপাল ভালো যে এই মেরুদণ্ডওয়ালা ছেলেগুলো সিভিক সার্ভিসের পরীক্ষা দেয়নি, কারণ এবার ইট ইজ আ ম্যাটার অফ টাইম। তাদের সঙ্গে বুদ্ধির খেলায় নামতে চলেছে। ফাইনালি আপনি অনেক দিন থেকে বদমাইশি করে চলেছেন। কামদুনির ঘটনা আপনি বললেন যে সিপিএম মাওবাদী যারা প্রতিবাদ করতে গিয়েছিল মৌসুমী কয়াল গুপ্তা কয়ালদের, আপনি পার্ক স্ট্রিটে সুজেন জর্জেটকে বললেন কি না সাজানো ঘটনা। আপনার ওই কলঙ্কিত এমপি কাকুরি ঘোষটি দাস, সে আমার কলেজে আমার 2 বছরের জুনিয়র, আমি তাকে 48 বছর ধরেছি। অদ্ভুত প্রশ্ন তিনি বললেন যে একটা তারপরে বলেছেন আমি মুখ্যমন্ত্রী, আমি এখন এসেছি তোমাদের দিদি হয়ে, তো উনি প্র্যাকটিস করছেন মুখ্যমন্ত্রী না হওয়ার প্র্যাকটিস। আমাদের কিছু করার নেই, তাদের ছেড়ে দেওয়া ছাড়া। এবং সেখানে সিটের প্রধান ছিল এই আপনার পোষা চাকর বিনীত গোয়েল, যার জন্য হাইকোর্ট বলেছে এই বিনীত গোয়েলের হাতে কোনো রকম তদন্ত করতে দেওয়া যাবে না। জুনিয়র ডাক্তাররা আপনার চাইতে অনেক অনেক বেশি বুদ্ধি রাখে, আপনি কুবুদ্ধি রাখেন, ওরা সুবুদ্ধি রাখে। সেই জন্যই তারা বলেছে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ তাকে করতে হবে না, যদি খবর আমাদের কাছে গোপন সূত্রে যে খবর আছে সেটা যদি ঠিক হয় তাহলে টালা থানার ওসির পরে উনি সবসময় আগামী 1-2 দিনের মধ্যে বিনীত গোয়েলের ডাক পড়তে চলেছে। এবং মাননীয় আপনি ঘুমোতে পারবেন না, পুলিশ আপনার পাশ থেকে নিশ্চিতভাবে সরে যাবে। তারা যখন দেখবে আপনার ভূগোলের শাস্তি পুলিশ বাহিনীকে পেতে হচ্ছে, আপনি তখন পারবেন না ওদের দিয়ে আপনার দুর্গ রক্ষা করতে। আপনি টাকা ছাড়া কিছু চেনেন না, সেই জন্য আপনি ধর্ষণের রেট ঠিক করে দেন, কখনো 20,000 কখনো 40,000। এক্ষেত্রে এই একজন বাডিং ডাক্তার, অল্প বয়সী ডাক্তার যার বাবা দর্জির কাজ করে সংসার চালায়, তার জীবনের মূল্য আপনি ঠিক করে দিয়েছেন 10 লক্ষ টাকা। মাননীয় এখানে সামনে যারা রয়েছে, যদি তৃণমূলের কোনো কর্মী সংগঠন থেকে থাকেন তাহলে কালীঘাটে এই বার্তা পৌঁছে দিন যে আমি ডাক্তার দেবব্রত দাস আপনাকে 2 লক্ষ টাকা দেবো, আপনি আমাদের মেয়েকে বিয়ে এনে দিন। তো এই নাটক করার দরকার ছিল না, তারা তো এমনি টাকা দিচ্ছে। টাকা ছাড়া কিচ্ছু চেনেন না। প্রতিটা থানায় যেমন ডাক হয় যে ওসি হবে সে কত টাকা তুলে দিতে পারবে, সেই রকম আপনি আর্জিকর মেডিকেল কলেজে ডাক দিয়েছিলেন। নর্থ বেঙ্গল লবি আপনাকে বলেছিল বেশি টাকা তুলে দেবে, সেই জন্য তাদের হাতে আপনি সমস্ত ক্ষমতা দিয়েছিলেন। ওখান থেকে কয়েক হাজার কোটি টাকা চুরি হয়ে আর 25 ভাগের 75 ভাগ আপনার কালীঘাটের বাড়িতে রোজ পৌঁছে যেত। আমি দায়িত্ব নিয়ে কথা বলে একদিন 2 ঘন্টা আরেকদিন 3 ঘন্টা অপেক্ষা করে। আরে তোমরা একজন মৃত বাবা মাকে 3 ঘন্টা কাজ করে গেছেন, ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, যাদের তারা আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। সেই ঘন্টাগুলো